খাটখানা দেখছেন, এই খাটে ঠাকুর মশাই ঘুমাতেন। আচ্ছা বাংলাদেশ। আচ্ছা, বাংলাদেশে। তৎকালীন- এটা ওনার হাতের লেখা। হ্যাঁ, ওইটা চিঠি। ওনার হাতে লেখা। বলতেন যে আপনারা একটু কীর্তন করেন তো। কীর্তন, এটার নামকরণ হয়েছে শ্রী শ্রী রাম ঠাকুর স্মৃতি মন্দির। কি খেতেন উনি? উনি একদম খুবই সাধারণ খাবার খেয়ে বেঁচে থাকতেন। হ্যালো, হাই, নমস্কার, খুলুমকা, আমি প্রিয়াঙ্কা এবং আজকে কিন্তু আমরা চলে এসেছি আরো একটি নতুন ভিডিও নিয়ে। আমরা অনেকেই শুনি যে ত্রিপুরা রাজ্যে রাম ঠাকুর নিয়ে অনেক ইতিহাস রয়েছে। আজকে আমরা চলে এসেছি বিলুনিয়াতে রাম ঠাকুর স্মৃতি মন্দির এবং এখানে কিন্তু রাম ঠাকুরের অনেক স্মৃতি জড়িয়ে আছে। রাম ঠাকুর এখানে অনেক দিন এসে থেকেছেন। তো আজকে আমরা এদিকেই যাব এবং রাম ঠাকুর মন্দিরে রাম ঠাকুর যখন এখানে ছিলেন তখনকার কি কি ইতিহাস রয়েছে এবং কি কি রয়েছে সবকটা বিষয় কিন্তু আপনাদের সামনে সরাসরি তুলে ধরার চেষ্টা করবো। অবশ্যই দক্ষিণ ত্রিপুরা জেলার একটি শহর, যেখানে আছে রাম ঠাকুরের অনেক স্মৃতি। পাশে আছে ভারতের পার্শ্ববর্তী রাজ্য বাংলাদেশ। যাত্রীবাহী ভক্তরা আসলে এখানে থাকা খাওয়া ইত্যাদি সুব্যবস্থা আছে। আচ্ছা, এখানে এই সমস্ত লোকদের অ্যারেঞ্জমেন্ট করা হয়। ওখানে রান্না হয়, কুকিং হল। আচ্ছা, এই যে লাকি টাকি কাটা সবাই উৎসব সম্মুখী 22 মার্চ থেকে। আচ্ছা, এই জন্য লাকি টাকি সব প্রস্তুত করা আছে। 22 মার্চ উৎসব আছে না? উৎসব আরম্ভ। আচ্ছা, কতদিন চলবে উৎসব? এই তো 3 দিন, মাস রাত। 22 তারিখ শুরু, হ্যাঁ, 26 তারিখ সর্বশেষ। 1860 সালের 2রা ফেব্রুয়ারি বাংলাদেশের ফরিদপুর জেলার ডিঙ্গামানিক গ্রামে শ্রী রাম মাধব চক্রবর্তী এবং শ্রীমতী কমলা দেবীর সন্তান হিসেবে শ্রী শ্রী রাম ঠাকুর জন্মগ্রহণ করেন। তারা ছিলেন 4 ভাই এবং 1 বোন। ত্রিপুরা, বাংলাদেশ, পশ্চিমবঙ্গ সহ দেশ বিদেশের বহু মানুষ আজ শ্রী শ্রী রাম ঠাকুরের দীক্ষায় দীক্ষিত। কোনো একটা সময় এই জায়গায় থেকেছেন শ্রী শ্রী রাম ঠাকুর। মশাই যখন জীবিত ছিলেন এখানে এসে প্রায় সময় এসে থাকতেন। ওনার ইচ্ছা মতো 2-4 দিন থাকতেন, আবার ওনার ইচ্ছা মতো চলে যেতেন। যখন আসতেন তখন অত পপুলেশন ছিল না, তো তখন ওই ফণীন্দ্র কুমার মালাকার এবং ওনার পরিবারবর্গ ওনার সেবা যত্ন করতেন। এটা হলো বিলুনিয়া মাস্টারপাড়া ফণীন্দ্র কুমার মালাকারের বাড়ি। আচ্ছা, ওই জন্য ওই মালাকার বাবুকে ঠাকুর ভাতৃরূপে স্নেহ করতেন এবং তাদের মধ্যে একটা ভাতৃত্ব সুলভ আচরণ ছিল। ওই এখানে আসতেন এবং আসলে ওনার এই সেবা যত্ন করতেন, উনি আবার ওনার ইচ্ছা মতো চলে যেতেন। এই জন্য এটার নামকরণ হয়েছে শ্রী শ্রী রাম ঠাকুর স্মৃতি মন্দির, শ্রীরাম নিবাস, বিলোনিয়া। কত বছর আগের কথা? এটা আজকে থেকে প্রায় 74 বছর আগের কথা। 74 বছর আগে। আগে আপনি যে মালাকার বাবুর কথা বললেন, উনি কি এখন জীবিত আছেন? না, মালাকার বাবু এখন জীবিত নেই এবং ওনার স্ত্রীও জীবিত নেই। ওনার এমনি পুত্র পরিজনেরা আছেন। ওনারা এখানে কেউ কেউ থাকেন, কেউ কেউ আবার অন্যত্র থাকেন। এইভাবে চলছে। আর উনি যে ঘরে এসে বাস করতেন ওই জায়গাগুলো কি আমরা দেখতে পাই? হ্যাঁ, এই জায়গাটা হলো এখন নেই। আগের যে ঘরটা ছিল এটা ছিল ছনের ছাউনি, বেড়ার ঘর। ফ্লোরটা ছিল পাকা। আচ্ছা, এখানটাই ছিল ঘরটা। আচ্ছা, এখানটা ঘরটা ছিল। এই ঘরটা ভেঙে এখন এখানে নতুন ভাবে মন্দির তৈরি করা হলো। এই জায়গাটায় তিনি থাকতেন? এই জায়গাটায় যে উনি থাকতেন, এটাই হলো ওনার নির্দিষ্ট স্থান। আচ্ছা, আর ঠাকুর মশাই যে থাকতেন, যখন যে জিনিসপত্রগুলো ব্যবহার করতেন, কিছু কিছু জিনিস এখানে আছে স্মৃতি হিসাবে, ওগুলো আমরা দেখাই দিই। এই যে ঠাকুর মশাই কিছু কিছু জিনিস ব্যবহার করতেন, ব্যবহৃত দ্রব্যসমূহ, ওনার হাতে লেখা একটা চিঠি। এটা ওনার হাতের লেখা? হ্যাঁ, ওইটা ওনার হাতে লেখা। আর এই যে এটা না, এগুলো হলো এমনি ওনার পার্শ্বদ আসন। এই পার্শ্বদ আসনে ঠাকুর মশাই জীবিত থাকাকালীন কোনো পার্শ্বদ বা ভক্তরা আসলে এখানে বলতেন যে আপনারা একটু কীর্তন করেন তো।
কীর্তন করেন তো যখন নাকি কীর্তন করার কথা বলবেন তখন তো যন্ত্রের প্রয়োজন, ওই জন্য যন্ত্রপাতিগুলো এখানে রাখা আছে। জাতির বিভিন্ন বিপর্যয়ের মধ্যে শ্রী শ্রী রাম ঠাকুরের ভূমিকা ছিল বহুমুখী। সাধারণ মানুষকে তিনি দিতেন পর্যাপ্ত নৈতিক এবং আধ্যাত্মিক বল। শ্রী শ্রী রাম ঠাকুর নিষ্ঠার সঙ্গে রান্নার কাজ করতেন। সকলকে নিজের হাতের রান্নার খাবার খাইয়ে আনন্দ পেলেও তিনি নিজে এসব কিছুই খেতেন না। সামান্য দুধ এবং দু এক টুকরো ফলহারে তার শরীর ছিল সুস্থ এবং সবল। মালাকার বাবুদের, ওইটাও মালাকার বাবুদের এই অংশ। আচ্ছা আচ্ছা ওই অংশটা ঠাকুরের নামে দিয়ে দিয়েছেন। আচ্ছা আচ্ছা। আর ওইখানে ওনারা এটা নিজেদের পার্সোনাল ঠাকুর ঘর। এই ঘরটা যখন ছনে ছনে বেড়ার ঘর, যত ছনে জলে ভিজে রোদ্রুতে শুকায়, তাতে জিনিসপত্রগুলো নষ্ট হয়ে যাবে, তার জন্য এই জিনিসপত্রগুলো ওনারা সযত্নে এখানে রেখে দিয়েছেন। এবং ভক্তরা আসলে দেখতে বা কোনো কিছু জানতে কোনো অসুবিধা, তখন ঠাকুর নিজেকে নিজে পূজা করে গেছেন। আচ্ছা, নিজেকে নিজে পুজো করেছেন। নিজেকে নিজে পুজো করে গেছেন। আচ্ছা, ওই যে দেখেন ইকমিক কুকার ওই কর্নারে দাঁড়িয়ে আছে, ওই একদম কর্নারে উপরে, এই ইকমিক কুকারে ঠাকুর সিদ্ধ করে সিদ্ধভোগ খেতেন। এই সিদ্ধভোগ ভালোবাসতেন ঠাকুর, ওই ইকমিক কুকারে করা হতো। আচ্ছা, এই যে খাটখানা দেখছেন, এই খাটে ঠাকুর মশাই ঘুমাতেন। আচ্ছা, এই যে পিঠ পাটন দেখছেন ওখানে ওই পতাকা দেওয়া, ওই পিঠ পাটন ঠাকুর থাকাকালীন। আচ্ছা। আর এই গোল টেবিল বা চেয়ার এগুলো ঠাকুর থাকাকালীন ঠাকুরের ব্যবহার করতেন। আচ্ছা। এই যে জলচৌকিখানা দেখছেন এখানে পায়ের সামনে, এই জলচৌকিখানাতে ঠাকুর মশাই উপরে বসে পাও রাখতেন। আচ্ছা। এই হলো এই মন্দিরের স্মৃতিদ্রব্য। এই মালাকার বাবুর ছবি আছে এখানে, দাঁড়িয়ে আছে যাইলেন, এই জন্য ফণীন্দ্র কুমার মালাকার। ওনার সুবাদে ঠাকুর মশাই এই বিলোনিয়া আসতেন এবং এখানে এসে থাকতেন। রাম ঠাকুরের সবচাইতে প্রিয় প্রসাদ ছিল সিন্নি প্রসাদ, যে কারণে আজও যখনই রাম ঠাকুরের দীক্ষায় যারা দীক্ষিত তারা যখন সত্যনারায়ণের আরাধনা করেন বা পুজো করেন তখন কিন্তু সিন্নি প্রসাদ দিয়েই পুজো করা হয় রাম ঠাকুরকে। বিশেষ করে বিভিন্ন পূর্ণিমা তিথিতে সত্যনারায়ণের পুজো অনুষ্ঠিত হয়। রাম ঠাকুর এখানে একটা পুকুরে গিয়ে নয়, এটা ছিল বাংলাদেশ। আচ্ছা, বাংলাদেশ, তৎকালীন পাকিস্তান, বর্তমান বাংলাদেশ। ওখানে ওনার এই ইতিহাস। আচ্ছা, এই বিলোনিয়া না। আচ্ছা, এখানে নয়, বাংলাদেশে না। আর তিনি এখানে মানে কতদিন ছিলেন? এখানে কন্টিনিউ থাকতেন না তো, ওই আসতো 2-4 দিন থাকতেন এবং 2-4 দিন পরে আবার ওনার ইচ্ছে হইলো চলে যেতেন। কি খেতেন উনি? উনি একদম খুবই সাধারণ খাবার খেয়ে বেঁচে থাকতেন। ওই শাক সবজি, লতা পাতা সিদ্ধ, ওই সিদ্ধ ভোগ এগুলো খেয়ে জীবনযাপন করতেন। আর বিশেষ করে যদি কোনো ভোগের ব্যবস্থা করা হতো তাহলে নিত্যানন্দ ভোগ মানে খিচুড়ি ভোগ উনি সাধারণ একটু গ্রহণ করতেন। ওই সজনা বাজা, সিদ্ধ ভোগ, ওই বাটমা কচু ইত্যাদি এগুলো খাইতে উনি ভালোবাসতেন। আপনার নামটা একটু জানবো? আমার নাম শ্রী রতন চক্রবর্তী। আপনি কত বছর ধরে এখানে আছেন? আমি 1982 ইংরেজি থেকে এখানে আসি। ঠাকুর চালাই নিচ্ছে, আমিও চলছি। আমার কাজ কিছু করার বা কিছু পূজা অর্চনা বা সেবা করার ক্ষমতা আমার নাই, শুধু আসি ঠাকুরের আশীর্বাদে। ঠাকুর যখন যা নির্দেশ করে তাই পালন করতে চেষ্টা করি। বিভিন্ন দূর দূরান্ত থেকে ভক্তরা তো নিশ্চয়ই এখানে আসেন। প্রচুর ভক্ত আসা যাওয়া করেন এবং অনেকে এখানে এসে প্রসাদ নেওয়ার জন্য আগে বুক করেন। আচ্ছা, টেলিফোনে। ওই বুক করলে খাওয়া দাওয়ারও ব্যবস্থা আছে এবং যদি কেউ রাত্রিবাস করতে চায়, থাকতে চায়, তাদের থাকা খাওয়ারও ব্যবস্থা আছে। আচ্ছা। এই বাড়িতে আজ থেকে প্রায় 74 বছর আগে রাম ঠাকুর বসবাস করে গেছেন। তাই এই বাড়ির বিভিন্ন জায়গায় জড়িয়ে আছে রাম ঠাকুরের বিভিন্ন স্মৃতি। রাম ঠাকুর বলে গেছেন, এই সংসারে শুভ অশুভ উভয়ই কৃষ্ণ ভক্তির বাধক। তাদের উদয় অস্ততে উদ্বিগ্ন কি হর্ষ করবে না। তুমি কর্তা নও, এটাই তোমার জানবার প্রয়োজন।
ভগবান যা ব্যবস্থা করে দেন তাতেই সন্তোষ থাকতে চেষ্টা করবে। ভারতে উচ্চকোটির সাধক এবং যোগীদের অভাব কোনো কালেই ছিল না। তার মধ্যে পরবর্তী সময়ে যে সাধকরা ভক্তদের থেকে বিশেষ সম্মান লাভ করেছেন তাদের মধ্যে অন্যতম রাম ঠাকুর। আজও অগণিত ভক্ত এবং শিষ্যদের কাছে তিনি পরম আশ্রয়। তার অলৌকিক ক্ষমতা আর সেবামূলক মনোভাবের কারণে ভক্ত ও শিষ্যের সংখ্যা ক্রমশ বাড়তে থাকে। তাদের আবদারে তিনি আশ্রম তৈরির নির্দেশ দেন। তার নির্দেশে 1930 সালে বাংলাদেশের চট্টগ্রামে কৈবল্যধাম আশ্রম প্রতিষ্ঠিত হয়। পাশাপাশি 1942 সালে কলকাতার যাদবপুরেও তৈরি হয় কৈবল্যধাম আশ্রম। পাশাপাশি 1943 সালে তার জন্মভিটে ডিঙ্গামানিক গ্রামে গড়ে ওঠে সত্যনারায়ণ সেবা মন্দির। এরপর 1949 সালের 1 মে তার প্রয়াণ ঘটে। আজও অসংখ্য ভক্ত এবং শিষ্য প্রাণ ভরে ডাকলেই রাম ঠাকুরের কৃপা অনুভব করা যায় বলে দাবি করে থাকেন অনেকেই। দোল পূর্ণিমার পুণ্যতিথিতে বিলোনিয়ার মাস্টারপাড়া স্থিত শ্রী শ্রী রাম ঠাকুর স্মৃতি মন্দিরে আগামী 22শে মার্চ থেকে 26শে মার্চ পর্যন্ত বিশেষ উৎসব অনুষ্ঠিত হতে যাচ্ছে। আমাদের আজকের এই ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন এবং আপনি এই ভিডিওটি কোন জায়গা থেকে দেখছেন সেটিও কমেন্ট করবেন। এরকম আরো বিভিন্ন ধরনের ভিডিও পেতে অবশ্যই যদি ইউটিউব থেকে দেখে থাকেন আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, বেল আইকনটিকে প্রেস করে দেবেন। আর যদি আপনি ফেসবুক থেকে দেখে থাকেন তবে অবশ্যই পেজটিকে ফলো করে দেবেন। তো চলুন দেখা হবে নতুন আরেকটি ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।